বাংলাদেশ 37%, একেবারে 37% শুল্ক আরোপ করা হয়েছে। এর আগে আমরা জানি যে সর্বোচ্চ 15% পর্যন্ত বাংলাদেশে শুল্ক দিতে হতো। বাংলাদেশ এই নতুন ট্যারিফের ফলে কিভাবে ক্ষতির মুখোমুখি হবে? এই জিনিসগুলা সত্যি সত্যি কি কোনো ট্রেড নেগোসিয়েশনের অংশ কিনা, এই বিষয়গুলো আমরা জানবো আরো কিছুদিনের মধ্যে। সো তাদেরকে যদি ইভেন $1 প্রোডাক্ট 10% কমে 90 সেন্টসেও যদি বিক্রি করতে হয়, তখনও কিন্তু এটা একটা বিরাট ইম্প্যাক্ট পড়বে আমাদের অর্থনীতির উপরে। এবং আমাদের যে বাণিজ্য মন্ত্রণালয় যারা আছেন গভর্নমেন্টের এবং মোহাম্মদ ইউনূসের যে গ্লোবাল একটা মানে ফেস ভ্যালু আছে, ওইটাকে যদি কাজে লাগিয়ে এবং একটা গ্রহণযোগ্য পর্যায়ে আনা যায়, সেটা ইমিডিয়েটলি এটা ইম্প্যাক্টটা লেস হবে। কিন্তু লং টার্মে বাংলাদেশ, এটা অনেকবারই বলে যাচ্ছি, বাংলাদেশের এক্সপোর্ট বেসকে আরো এক্সপ্যান্ড করা দরকার। যে মিড টার্ম ইলেকশনে কংগ্রেস ডেফিনেটলি দে আর গোইং টু লুজ দেয়ার মেজরিটি, এবং আপনি জানেন যে নেক্সট ইলেকশন সাইকেলে যেটা আসছে 33 সিনেট সিট ইজ আপ ফর গ্র্যাব, এবং তার মধ্যে 22 হলো রিপাবলিকান, সেখানে একটা ইম্প্যাক্ট হতে পারে। বাংলাদেশ 37%, একেবারে 37% শুল্ক আরোপ করা হয়েছে। এর আগে আমরা জানি যে সর্বোচ্চ 15% পর্যন্ত বাংলাদেশে শুল্ক দিতে হতো, সর্বোচ্চটা বলছিলাম, কিন্তু সেখানে রাতারাতি 37%। এবং যেটি শুরুতে বলছিলাম যে বিবিসি যে 5টি দেশকে বলছে সর্বোচ্চ ক্ষতির মুখোমুখি হবে, বাংলাদেশ সেখানকার একটি। আমরা বাংলাদেশ প্রসঙ্গে একটু প্রশ্ন রাখতে চাই, আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি আমরা ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার ফাইন্যান্স বিভাগে ডক্টর নাকিবুর রহমানকে। তার কাছ থেকে আমরা একটু শুনবো যে বাংলাদেশ এই নতুন ট্যারিফের ফলে কিভাবে ক্ষতির মুখোমুখি হবে। জি, অনেক ধন্যবাদ জুয়েল ভাই। আসলে বাংলাদেশের সাথে আমেরিকার যে বাণিজ্যিক যে রিলেশনশিপ, আমরা যদি দেখি যে 2023 সালে বাংলাদেশে ইউএস এক্সপোর্টের পরিমাণ ছিল $2.25 বিলিয়ন, এবং এই প্রাইমারি এক্সপোর্টের মধ্যে মূলত ছিল আয়রন এবং স্টিল প্রায় $580 মিলিয়ন, তারপরে তুলা $339 মিলিয়ন, এরপর এর বাইরে কিছু মিনারেল ফুয়েল অয়েল, ডিস্টিলেশন প্রোডাক্ট, তারপরে অয়েল সিডস, অর্গানিক কেমিক্যাল, এগুলা মূলত বাংলাদেশে এক্সপোর্ট করে আমেরিকা। আর বাংলাদেশ থেকে সবসময় আমরা জানি যে আরএমজিটাই সবচেয়ে বড়, এবং 2024 সালে এটা খুবই বড় একটা ডমিনেন্ট প্রোডাক্ট ছিল, এবং বাংলাদেশের আরএমজি এক্সপোর্ট আমেরিকাতে অলমোস্ট $6.7 বিলিয়ন মতো, যদিও এটা বিগত দিনগুলোর তুলনায় একটু কম ছিল। সো আমরা যদি দেখি যে ইউএস এর সাথে হিস্টোরিক্যালি বাংলাদেশের একটা মানে বাংলাদেশের সাথে ইউএস এর কিন্তু ট্রেড ডেফিসিট না, ট্রেড একটা সারপ্লাস, যে এক্সপোর্ট যা করে তার থেকে ইম্পোর্ট অনেক বেশি। সো লাভ গত 5 বছরে যদি আমরা দেখি যে ইউএস এক্সপোর্ট বাংলাদেশে annualize almost 4.74% ইনক্রিজ করেছে, 1.75 বিলিয়ন 2018 সাল থেকে 2.21 বিলিয়ন হয়েছে 2023-24-এ। সো ট্রেড ব্যালেন্সের দিক থেকে যদি আমরা দেখি যে বাংলাদেশের সাথে আমেরিকার একটা ট্রেড সারপ্লাস ছিল সব সময়। সো এই জায়গা থেকে ট্যারিফটা আমরা আশা করছিলাম যে সমস্ত দেশগুলোর সাথে ট্রেড ডেফিসিট আছে সেই জায়গাগুলোতে আসবে, কিন্তু রেসিপ্রোকাল ট্যাক্সটা যেটা হয়েছে, যে বাংলাদেশ থেকে যে সমস্ত পণ্য বাংলাদেশে আমেরিকার যে সমস্ত পণ্য এক্সপোর্ট করা হয়, সেই পণ্যগুলোর উপরে কিন্তু বাংলাদেশের অনেক ডিউটি, অন অ্যান অ্যাভারেজ ট্যারিফ হলো 74%। সো এই কারণে ডোনাল্ড ট্রাম্পের এই রেসিপিটারি ট্যারিফের শিকার আমরা হলাম। তো আমরা যদি দেখি যে অধিকাংশ গার্মেন্টস সেক্টর আরএমজি একটা ভালো ডিউটি ফ্রি অবস্থায় এনজয় করত, কিন্তু এর বাইরে কিন্তু মোটা দাগে অন্য পণ্যগুলোর উপরে কিন্তু ট্যারিফ ছিল, অলমোস্ট 16-17% কিন্তু ট্যারিফ ছিল। তো আমরা যদি দেখি যে এটা কতটা ইমপ্লিমেন্ট হবে, কতটা এটা উইথস্ট্যান্ড করবে, এই জিনিসগুলা সত্যি কি কোনো ট্রেড নেগোসিয়েশনের অংশ কিনা, এই বিষয়গুলো আমরা
জানবো আরো কিছুদিনের মধ্যে। কিন্তু ইমিডিয়েটলি আমার মনে হয় যে বাংলাদেশ সরকারের যারা বাণিজ্য নিয়ে ডিল করেন তাদের জন্য একটা সুযোগ হয়েছে এই টেরিফটাকে নিয়ে নেগোশিয়েট করার। এখানে মূলত ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য হলো যে আমেরিকার পণ্য বিদেশে কম শুল্কে যেন প্রবেশ করে। সো আমরা আরএমজি সেক্টরের একটা বড় র মেটেরিয়াল হলো কটন। সেই কটনের কিন্তু একটা বড় অংশ আমরা বিভিন্ন জায়গা থেকে আনি এবং আমেরিকা থেকেও নেওয়া হয়। সো এই কটনের উপরে যদি বাংলাদেশ টেরিফ কমিয়ে দেয় তাহলে পরে রেসিপ্রোকাল টেরিফ হিসাবে আরএমজির উপরেও হয়তো টেরিফ কমানোর একটা নেগোসিয়েশন হতে পারে। সো ইমিডিয়েট ইম্প্যাক্ট হলো ডেফিনেটলি আরএমজির উপরে এটা একটা বড় ইম্প্যাক্ট পড়বে। এই টেরিফ যেটা আজকে প্রপোজড হলো অ্যাবাউট 27% মতো, এটা যদি ইমপ্লিমেন্টেড হয় তাহলে পরে সিম্পল বিষয় যে কাপড় $1 আমরা বাংলাদেশ থেকে বিক্রি করতে পারতাম ওয়ালমার্টের কাছে কিংবা গ্যাপের কাছে কিংবা জারা, H&M এদের কাছে, সো ইমিডিয়েটলি সেই টেরিফের কারণে 27% টেরিফের কারণে কনজিউমারদেরকে পে করতে হবে অ্যাটলিস্ট মানে 27% মোর। সো কস্ট H&M কিংবা ওয়ালমার্টের বেড়ে যাবে 27%। সো ডেফিনেটলি বায়াররা কিন্তু এই কস্টটা বহন করবেন না। তখন বাংলাদেশের আরএমজি যারা মালিক তাদেরকে প্রাইসটা নেগোশিয়েট করতে হবে, তাদের প্রাইসটা কমিয়ে ফেলতে হবে। এবং আমরা অলরেডি জানি যে তারা খুব থিন প্রফিট মার্জিনে রান করে, কারণ অলরেডি এটা সস্তা। সো তাদেরকে যদি ইভেন $1 প্রোডাক্ট 10% কমে 90 সেন্টসেও যদি বিক্রি করতে হয় তখনও কিন্তু এটা একটা বিরাট ইম্প্যাক্ট পড়বে আমাদের অর্থনীতির উপরে। সো এটা নেগোশিয়েট করার উপায়টাই হলো যে আমরা যদি এখন এই ইনগ্রিডিয়েন্ট গুলা, র মেটেরিয়াল গুলা যেটা আমরা বিশ্বের অন্য জায়গা থেকে আনি, সেটা সেখান থেকে না এনে আমরা যদি হাই কোয়ালিটির আমেরিকান তুলা আনার সিদ্ধান্ত নেই এবং তার উপরে রিডিউস করি আমরা টেরিফ, তাহলে পরে এটার একটা ফলশ্রুতিতে আমরা একটা দেখব যে আমাদের হয়তো আরএমজির উপরে স্পেশাল একটা ট্রিটমেন্ট আমরা পেতে পারি। ধন্যবাদ ডক্টর নকিবুর রহমান। আমরা ডক্টর কবির হোসেন আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে বাংলাদেশ আমেরিকার সঙ্গে সম্পর্ক এবং অন্যান্য বিষয়গুলোতে আসলে এখানে ম্যাটার করছে না, এটা আসলে গণ আয় হচ্ছিল এবং তিনি একটা ভিত্তি তৈরি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিভাবে 37% করেছেন, অর্থাৎ বাংলাদেশ যেটা আমেরিকার কাছ থেকে শুল্ক আদায় করে সেই শুল্কের অর্ধেক করে তিনি সব দেশের জন্যই করেছেন। আসলে বাংলাদেশ কতটা বিপাকে পড়তে যাচ্ছে এটার ফলে, কারণ বাংলাদেশের অর্থনীতি আমেরিকা অর্থনীতিতে তুলনা করার কোনো সুযোগই নেই। আচ্ছা দেখুন, বাংলাদেশের ব্যাপারটা, বাংলাদেশে তো আমাদের ফরেন আর্নিংস এর দুইটা সোর্স, তাই না? আরএমজি, আমাদের এক্সপোর্ট ইন্ডাস্ট্রি 80% হলো আরএমজি, এবং মেজরিটি পোর্শন যেটা নকিব বলল $5.6 বিলিয়ন আমেরিকাতে আসছে। এখন 37% যদি ট্যারিফ আরোপ করা হয়, অফকোর্স মানে আমি যেটা বললাম যে এই বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ডিরেক্টলি এফেক্টেড হবে, কিন্তু এখানে একটা ক্লজ আছে যে রেসিপ্রোকেসিটি, যে নেগোশিয়েট করা যাবে। এবং আমাদের যে বাণিজ্য মন্ত্রণালয় যারা আছেন গভর্নমেন্টের এবং মোহাম্মদ ইউনূসের যে গ্লোবাল একটা মানে ফেস ভ্যালু আছে, ওইটাকে যদি কাজে লাগিয়ে এবং একটা গ্রহণযোগ্য পর্যায়ে আনা যায়, সেটা ইমিডিয়েটলি এটা ইম্প্যাক্টটা লেস হবে। কিন্তু লং টার্মে বাংলাদেশ, এটা অনেকবারই বলে যাচ্ছি, বাংলাদেশের এক্সপোর্ট বেসকে আরো এক্সপ্যান্ড করা দরকার। কিছু কান্ট্রি স্পেসিফিক ইউরোপ ইউনাইটেড স্টেটস ভরসা না করে অন্যান্য জায়গায় তাদের এক্সপোর্ট বাড়ানো দরকার। আর যে কথাটা বললো যে আমেরিকার থেকে যে আমাদের ট্রেড ডেফিসিট আছে আমেরিকার সাথে, যে জিনিসগুলো আমরা আমেরিকা থেকে আনি, এটা কিন্তু ইন্টারমিডিয়েট গুড, যেমন তুলার এক্সাম্পলটা দিয়েছিল নকিব, তুলা ইন্টারমিডিয়েট গুডস ইউজ হয় আমাদের ম্যানুফ্যাকচারিং আরএমজিতে। আমরা কিন্তু তুলা অন্যান্য দেশ থেকে ইম্পোর্ট করি। আমেরিকার বেলায় যদি আমরা গ্রহণযোগ্য পর্যায়ে আনি, নেগোশিয়েট করি, এটা কিন্তু আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আলটিমেটলি হেল্প করবে। কারণ ইন্টারমিডিয়েট কস্ট গুডের যদি কস্ট কম থাকে, তাহলে আমার ফাইনাল গুডস এর যে প্রাইস আমরা বিক্রি করে কম্পিটিটিভ হবে আর কি। কিন্তু আলটিমেটলি এটা নির্ভর করে এই মুহূর্তে আমাদের নেগোশিয়েটর কিভাবে নেগোশিয়েট করছে, আমাদের ডিপ্লোমেসি, ইকোনমি ডিপ্লোমেসি কিভাবে কাজ করছে। কিন্তু ব্রডার ইম্প্যাক্ট একটা পজিটিভ আছে, শর্ট টার্মে যদি একটা জল দিচ্ছে, কিন্তু লং টার্মে এই যে আমি বললাম যে নতুন করে ট্রেডিং ব্লক হবে, নট মানে আমেরিকা যেমন দম্ভ করে বলছে আমি দেখে দিব, তোমরা যদি করো আমি আরো বাড়াই দিব, এগুলো কিন্তু দাম্ভিকতার কথা, এটা কিন্তু ইকোনমিক সায়েন্সের কথা না। লোকজন তখন ডিফারেন্ট ট্রেডিং ব্লক শুরু করবে,
আমেরিকার থেকে ওদের ফোকাস অন্যদিকে নিয়ে যাবে, তাদের কম্পারেটিভ অ্যাডভান্সের নতুন ট্রেডিং ব্লকের মাধ্যমে এই সুযোগটা কিন্তু বাংলাদেশ নিতে পারে। এখন বাংলাদেশের সে যে সক্ষমতাকে কাজে লাগাতে হবে কিভাবে নতুন ট্রেডিং ব্লকে নিজেকে সম্পৃক্ত করা যায়। এইটাই আমি বলবো এই মুহূর্তে। আর যে ডিটেলস যে অ্যানালাইসিস গুলো, আনফরচুনেটলি একবার আমি আমার একটা কনসালটেন্সির কারণে আমি বাংলাদেশে গিয়েছিলাম, আমাদের ডেটা এত পজিটিভ, এই যে কথাগুলো যে বলা কোনটাতে কত পার্সেন্ট ট্যারিফ দিলে কি হবে, কিভাবে অ্যানালাইসিস করা যাবে, এই কাজগুলো আমাদের করা হয়নি। যেমন আমার এক ছাত্র আমাকে বললো 2 দিন আগে, স্যার এই যে ডোনাল্ড ট্রাম্প, এটা তো অনেকদিন ধরে দামাও আসতেছে, যে আস্তে আস্তে বেরোচ্ছে, আপনি যেটা বললেন ট্যারিফ আস্তে আস্তে শুরু করে আজকে ডেলিভারেশন ডে এবং 10% মিনিমাম ট্যারিফ, এটার সাথে ইউএস ডোমেস্টিক পলিটিক্স এর কানেকশন আছে। কিন্তু একটা জিনিস সত্যি, এই যে ট্যারিফের কারণে আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু চায়না এবং মেক্সিকো তার বেশি ক্ষতিগ্রস্ত হবে, এই কথাটা সত্যি। তার মানে এটা আমার সবার জন্য একটা নেগেটিভ ইয়ে, এবং এই জন্য একটা গ্লোবাল রিসেশনের মানে পদধ্বনি আমি শুনতে পাচ্ছি। এই জিনিসটাকে কিভাবে স্টপ করা, এবং এই জিনিসটা আমি বুঝতে পারছি না, যেটা হিস্টোরিক্যালি একাডেমিক বলেন, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমেরিকান হিস্ট্রি বলছে যে ট্যারিফ কারোর জন্য মঙ্গলজনক না। এটা করে মানে কি মানে অ্যাচিভ করতে চাই বলতে পারছি না। আর এটা ডেফিনেটলি আমি একটা ব্যাপার আমি প্রেডিকশন দিতে পারি, আমাদের এখানে দুই ভাই আছেন, এটা মিড টার্ম ইলেকশনে এটা যেমন রিপাবলিকান পার্টির এগেইনস্টে যাবে। অলরেডি সাম সাইন, উইসকনসিনের কথা যেটা বললেন, ফ্লোরিডার মার্জিন হাফে নিয়ে এসেছে, ওটা কিন্তু ক্লোজ করছে। এবং যেই গত টার্মে যে ফার্মাররা কিন্তু এফেক্টেড হবে, রুরাল এরিয়াতে এফেক্টেড হবে, এখন সেগুলো কিন্তু ট্রাম্প ভোটার, এবং ট্রাম্প ভোটাররা যখন ইকোনমি আলটিমেটলি টক্স, এবং তারা যখন এফেক্টেড, কনজিউমার প্রাইস বেড়ে যাবে, তারা তাদের ফার্ম গুডস সেল করতে পারছে, ইকোনমি জাম্পটা হচ্ছে না। এটা ছাড়া এই যে লে অফ হচ্ছে, যে ফেডারেল গভর্নমেন্টের অনেক কিন্তু এই যে ইনস্টিটিউশন গুলো ট্রাম্প এরিয়াতে আছে। আমি একটা জিনিস বলতে পারি আজকে আপনার ইয়াতে, যে মিড টার্ম ইলেকশনে কংগ্রেস ডেফিনেটলি দে আর গোইং টু লুজ দেয়ার মেজরিটি। এবং আপনি জানেন যে নেক্সট ইলেকশন সাইকেলে যেটা আসছে, 33 সিনেট সিট ইজ আপ ফর গ্র্যাব, এবং তার মধ্যে 22 হলো রিপাবলিকান, সেখানে একটা ইম্প্যাক্ট হতে পারে। যে একটা ডেফিনেটলি আর একটা মেবি বা আবার ফ্লিপ হবে। এইটা আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বোকা না, সে চিন্তা করছে যে আমার যা করতে হবে এখনই, মানে ডিপ শক দিয়ে এখন কিছু একটা করা। 3 মাস পরে কিন্তু তার সেই যে মানে ইলেকশনের যে তার জিতে আসার যে ইয়াটা, যে গণসমর্থন আস্তে আস্তে কমা শুরু করবে, ইম্প্যাক্ট করে ইকোনমি অলরেডি স্ট্যাগফ্লেশন। আপনি জানেন যে ইনফ্লেশন বাড়তেছে কিন্তু ইকোনমি গ্রো করতেছে না। এখন ওই ট্রেডের কারণে ইকোনমিক রিসেশনের দিকে যাবে। বাই দি টাইম যখন ইলেকশন সময় আসবে, ডেফিনেটলি ইকোনমির একটা জব হবে। এটা কিন্তু ডেফিনেটলি মিডটার্ম ইলেকশনকে ইম্প্যাক্ট করবে ইউনাইটেড স্টেটসে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।